টেবিলের একদিকে বিজন, রঞ্জন, শেখর ও সেলিম বসেছে, অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্নেল নীলাদ্রি সরকার বসেছেন। বয়স ওই 60-এর কোঠায়, মুখে সাদা গোঁফদাড়ি, মাথায় টাক, হাসি খুশি বুড়ো মানুষটির খ্যাতি অপরাধ তাত্ত্বিক হিসেবে প্রচুর। তার ইলিয়াট রোডের বাসায় বসে বিজন বিবৃতি দিচ্ছিল। একই বিবৃতি পুলিশকেও সে দিয়েছে। দানিয়েল কুঠির জোড়া খুনের কিনারা এখনো করতে পারেনি পুলিশ, এমনকি চোরের কাণ্ড বলে চালানোর চেষ্টাও চলছে। সত্যি তো, চোর ডাকাত ছাড়া আর কেই বা খুন করবে ওই গুপ্তা দম্পতিকে? কি চুরি হয়েছে সেটা বলা কঠিন। আপাতদৃষ্টে তেমন কোনো প্রমাণও পাওয়া যাচ্ছে না। উর্মি গহনা পরতেন সামান্যই, শুধু গলায় একটা দামি পাথরের হার ছিল, তা চোর নেয়নি। কানে বা হাতে যা সোনা ছিল তাও ঠিকঠাক আছে। আজকাল এত বেশি মানুষ খুন হয় যে পুলিশ তেমন আর গা করে না। নাক গলিয়ে অহেতুক ঝামেলা বরদাস্ত করতে চায় না তারা। কাজেই গুপ্তা দম্পতির হত্যাকাণ্ডের কিনারা বেশি দূর এগোয়নি। কর্নেল খুব মন দিয়ে শুনছিলেন বিজনের স্টেটমেন্ট। বিজন থামলে এবার তিনি বললেন, উর্মি বা মিলি সেনের ব্যাকগ্রাউন্ড জানা থাকলে খুনের কিনারা হতো, এ বিষয়ে আমি আপনাদের সঙ্গে একমত ইয়ং ফ্রেন্ডস। কিন্তু পুলিশকে আজকাল কাজ করতে হলে প্রভাবশালী লোক কিংবা গোষ্ঠীর দরকার হয়। হ্যাঁ, কর্নেলকে যারা চেনেন তারাই জানেন মানুষটি মোটেও বদমেজাজি গোমড়ামুখ গোয়েন্দা নন। যেমন খামখেয়ালি তেমনি মিশুক আর কৌতুক পরায়ণ। বিশেষ করে একালের যুবক যুবতীদের সঙ্গে চমৎকার মিশে যেতে পারেন। বিজন বলল, কর্নেল, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই খুনের ব্যাপারে আমরা চারজনেই খুবই এক অদ্ভুত অবস্থায় পড়েছি। এটা মোটেও বরদাস্ত করতে পারছি না যে আমাদের নাকের ডগায় এরকম একটা সাংঘাতিক কাণ্ড করে কেউ নিরাপদে কেটে পড়বে আর আমরা কিচ্ছু করতে পারবো না। রিয়েলি কর্নেল, একটা কিছু না করলে আমাদের তো ভীষণ কষ্ট হবে। হ্যাঁ, ভীষণ কষ্ট পাবো। আপনাদের বয়সের পক্ষে নিশ্চয়ই সেটা স্বাভাবিক। যৌবনের মূল্য যৌবন ছাড়া কেউ বুঝতে পারে না। তাছাড়া উর্মি দেবীর সেই দামি সেন্টও সম্ভবত একটা হিপনোটিক ব্যাপার, তাই না? আপনারা হিপনোটাইজড হয়ে পড়বেন, তাও কিছু দোষের নয়। আই এগ্রি, ইতিহাসে ও পুরাণে সুন্দরীদের জন্য অনেক বড় বড় যুদ্ধ হয়ে গেছে, তাই না? এ সময় তার বিশ্বস্ত পরিচারক ষষ্ঠীচরণ ট্রেতে চা ও স্ন্যাক্স রেখে গেল। নিঃশব্দে কিছুক্ষণ চা খাওয়ার পর কর্নেল হঠাৎ বললেন, আচ্ছা বিজনবাবু, সেই সন্ধ্যা রাত্রে আপনারা কেউ কোনো অস্বাভাবিক বা দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু লক্ষ্য করেছিলেন কি? কিন্তু বেশ ভেবে বলবে না, যত তুচ্ছ হোক, এমন কোনো ব্যাপার নজরে পড়েছিল? কই তেমন কিছু তো না, দেখিনি। আমিও দেখিনি। কই, আমার চোখেও তো কিছু পড়েনি। আপনারা প্রত্যেকেই কিন্তু ঠিক কথা বলছেন না ভাই। কেন কেন কর্নেল? আপনাদের স্টেটমেন্টটা কিন্তু ভিন্ন কথা বলছে। আপনারা প্রত্যেকেই অন্তত একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করেছিলেন। ওরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সেলিম অস্ফুট স্বরে বলল, অস্বাভাবিক ব্যাপার? হ্যাঁ, মিস্টার এবং মিসেস গুপ্তার সঙ্গে আপনাদের অন্তরঙ্গতা হয়েছিল। আপনারা যখন কুঠিবাড়িতে গেলেন, আশা করেছিলেন এরা আপনাদের হৈহুল্য শুনে বেরিয়ে এসে আপনাদের সঙ্গে আড্ডা দেবেন। আপনারা পৌঁছন সন্ধে 6:45 নাগাদ। তারপর অত কাণ্ড হলো, এরা কেউ এলেন না।
এটা আপনাদের অস্বাভাবিক লেগেছিল কিনা, তাই না? হ্যাঁ, ঠিক ঠিক, ঠিকই তো। এবং সেই জন্যেই বিজনবাবু ও রঞ্জনবাবু ওদের ঘরে গিয়ে হানা দেন। সেটা তো বলেইছি, এছাড়া তো অস্বাভাবিক কিছু দেখিনি। ওকে ফ্রেন্ডস, তাহলে এবার আমাদের সভা ভঙ্গ হোক। আপনাদের প্রয়োজন আমার নিশ্চয়ই হবে, তখন ডাকবো। আপাতত আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে দেখি ওরা কি বলেন। ওরা উঠে দাঁড়ালো। সেলিম হতাশ মুখে বলল, পুলিশ কিচ্ছু করবে না কর্নেল। আচ্ছা মিস্টার সেলিম, আপনার সেই অবনীদা ভদ্রলোক কি এখনো আছেন কলকাতায়? না, ঘটনার পর দিন অর্থাৎ গতকাল দুপুরের ফ্লাইটে বম্বে চলে গেছেন শুনেছি। কুঠিবাড়ি থেকে ফিরে ওর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছিলাম, হয়নি। ভীষণ ব্যস্ত মানুষ তো। হোটেল ছেড়ে এক বন্ধুর বাসায় উঠেছিলেন, ঠিকানা জোগাড় করে গেলাম, বেরিয়ে গেছেন ওখান থেকে। তারপর কাল দুপুরে ফোন করলাম, বলল রওনা হয়ে গেছেন। আচ্ছা, আপাতত এই। ওরা বেরিয়ে গেলে কর্নেল কিছুক্ষণ জানলার কাছে দাঁড়িয়ে থাকলেন। সেই সময় ফোনটা বেজে উঠল। সত্যেন্দ্র নাকি? মেঘ না চাইতেই জল, আশ্চর্য যোগাযোগ বটে। এক্ষুনি তোমাকে রিং করবো ভাবছিলাম। কর্নেল, আমি বিপন্ন। তুমি কি দানিয়েল কুঠির মার্ডার কেসের ব্যাপারে কথা বলছো? আশ্চর্য। কেন? আশ্চর্য কর্নেল, আপনি 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 নিশ্চয়ই টেলিপ্যাথি জানেন। নিছক দৈবাত যোগাযোগ বলতে পারো। যাকে শুনুন, আপনি কেসটার কতখানি জানেন জানি না, গত রাত্রে হঠাৎ কেসটা ব্যারাকপুর পুলিশ লালবাজার ডিটেকটিভ ডিপার্টমেন্টে পেশ করেছে। কারণ মর্গের রিপোর্টে অস্বাভাবিক কিছু পাওয়া গেছে। কেসটা বার্গলারি নয়। আশ্চর্য কর্নেল। একটু কম আশ্চর্য হওয়া ভালো সত্যেন্দ্র। আমি 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 আসছি কর্নেল, 15 মিনিটের মধ্যেই। এসো। কর্নেল একটু হেসে ফোন রাখলেন। আজকের সকালটা বেশ চমৎকার ছিল, কিন্তু সব গুলিয়ে গেল। আসলে সেই চিরকালের ধুরন্ধর হত্যাকারীটি তাকে নিয়ে অদ্ভুত খেলা করে চলেছে। একটি নির্মল বিশুদ্ধ সময়ের অংশ সে হত্যার রক্ত ছড়িয়ে লাল না করে ছাড়বে না। বয়স এদিকে বেড়ে যাচ্ছে, এই খেলায় জড়িয়ে পড়তে আর ইচ্ছে করে না তার। অথচ ক্রমশ মানুষের জীবন এত মূল্যবান মনে হয়ে উঠছে যে জীবন বিরোধী ওই হন্তারক শক্তির বিরুদ্ধে লড়ে যেতে ইচ্ছে করছে ক্লান্তিহীনভাবে। এমন কোনো সমাজ কি কখনো সম্ভব যেখানে মানুষের এই ভয়ঙ্কর বৃত্তিটা লোপ পাবে? হনন বৃত্তি যেন প্রকৃতির একটা আইন, যার নাম আমরা দিয়েছি পশুত্ব। কিন্তু দেবত্ব বলেও একটা আইন কানুন প্রকৃতি মানুষের জন্য দিয়েছে। পশুত্বের সঙ্গে তার লড়াই চলছে আবহমান কাল ধরে। খ্রিস্টানিটিতে এই পশুত্বকেই বলা হয়েছে শয়তান। শয়তান অজর অমর। ঘণ্টা বাজল বাইরের ঘরের দরজায়। গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর সত্যেন্দ্র ব্যানার্জির সাড়া পাওয়া গেল। হ্যালো ওল্ড বস। এসো সত্যেন্দ্র, তোমার এই ফাইলটা দেখে অস্বস্তি হচ্ছে কিন্তু। সত্যেন্দ্র তরুণ অফিসার। সে গোয়েন্দা বিভাগের অন্য অফিসারদের মতো গোমড়া মুখ নয়। প্রচণ্ড হাসতে পারে। কর্নেলের সঙ্গে কৌতুকে ও হাসিতে সে ছাড়া আর কেউ পাল্লা দিতে পারে না। সে বসে ফাইলটা রাখল, তারপর কপালের ঘাম মুছে বলল, অস্বস্তি তো হবেই, কারণ কে কবে শুনেছে যে ভিকটিমের দেহ খুবলে হত্যাকারী মাংস তুলে খেয়েছে? খেয়েছে? বলো কি? তাছাড়া কি, দানিয়েল কুঠির কেসটা চুরি চামারি বলেই মনে করা হচ্ছিল। লাশ দুটোর গায়ে মারাত্মক ক্ষত চিহ্ন, মেঝে রক্ত, দেখলেই মনে হয় ছোড়া টোরা মারা হয়েছে। অথচ মর্গের রিপোর্টে বলছে মোটেই তেমন কিছু নয়, মারাত্মক বিষ পটাশিয়াম সায়ানাইডে মৃত্যুর কারণ।
গুপ্তা দম্পতির হাতের কাছেই ছোট ছোট টেবিলে মদের বোতল রাখা ছিল। গ্লাস দুটো মেঝে পড়েছিল, দুটোই ভেঙে গেছে। একটা গ্লাসের টুকরোয় লিপস্টিকের দাগ পাওয়া গেছে। তার মানে দুজনেই মদের গ্লাসে চুমুক দিয়েই বিষক্রিয়ার ফলে ঢলে পড়ে। এবার অদ্ভুত ব্যাপার হলো, মারা যাবার আন্দাজ ঘন্টা 2 পরে কেউ মিস্টার গুপ্তার পিঠ কোনো ধারালো কিছুতে খুবলে মাংস তুলেছে। বিছানায় উর্মি গুপ্তার লাশটা কিন্তু যত্ন করে শোয়ানো ছিল। বিষক্রিয়ার পরে ওভাবে শটান চমৎকার শুয়ে থাকা সম্ভব নয় কারো পক্ষে। তারপর কেউ ওর বুকের কাপড় সরিয়ে একইভাবে কিছু কিছু মাংস খুবলে নিয়েছে। কিন্তু কুটির সমস্ত ঘর তন্ন তন্ন করে দেখা হয়েছে আজ সকালে। ফরেন্সিক এক্সপার্ট টিম ওখানে এখনো রয়েছে। ফোনে জানলাম আর কোথাও এক ছিটে রক্ত এদের নজরে পড়েনি। কোনো রকম ক্লু ওরা পাচ্ছেন না। কুকুর স্কোয়াডও কোনো অসুবিধা করতে পারেনি। শুধু বোঝা গেছে যে খুনি বাইরে থেকে এসেছিল। ভাঙা গ্লাস দুটোই তাহলে সাইনাইড পাওয়া গেছে। হ্যাঁ। মৃত্যুর সময় ঠিক করতে পেরেছেন ডাক্তাররা? এই বিকেল 5টার কাছাকাছি, তার আগে নয় এবং 6টার পরেও নয়। তারপর মাংস খুবলে নেওয়া হয়েছে 7:30টার মধ্যেই। কারণ পারুল অ্যাডভার্টাইজার্সের ছেলেরা কিন্তু ঠিক 7:30টায় লাশ দুটো আবিষ্কার করে। সে কি, আপনি কেমন করে জানলেন? জানি, পরে বলবো। খুন আর কি ফ্যাক্ট আছে বলো। ফ্যাক্ট আপাতত কিছুই হাতে নেই। সব দিকে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। দুপুরের মধ্যে গুপ্তা ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব আশা করছি। এবার বলো আমি কি করতে পারি। আপনি আমার সঙ্গে বেরিয়ে পড়ুন কর্নেল, প্লিজ। কেসটা বেশ ইন্টারেস্টিং। ঠিক আছে, চলো বেরিয়ে পড়া যাক। ব্যারাকপুর যাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ কর্নেল, মানে আপনারই তো থিওরি হত্যাকাণ্ডের জায়গাটাই হত্যাকারীকে শনাক্ত করে। সারা পথ আর মুখ খুললেন না কর্নেল নীলাদ্রি সরকার। গভীর চিন্তায় মাঝে মাঝে এমনভাবে ওকে ডুবে যেতে দেখেছে সত্যেন্দ্র ব্যানার্জি, একসময় ডাকলে সাড়াও পাওয়া যায় না। দানিয়েল কুঠির সামনে কিছু পুলিশ ছিল। উত্তরের বারান্দায় ফরেন্সিকের লোকেরা ফিতে দিয়ে মাপজোক করছিলেন। দুজনে কাছে যেতেই ওরা কাজ থামিয়ে উঠে দাঁড়ালেন। সত্যেন্দ্র পরিচয় করিয়ে দেওয়ার আগেই কর্নেল তার সমবয়সী একজনের দিকে হাত বাড়িয়ে বলে উঠলেন, হ্যালো হ্যালো ডাক্তার পট্টনায়ক যে। কর্নেল সরকার, আপনাকেও তাহলে পাকড়াও করা হলো। ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর সীতানাথ পট্টনায়ক জড়িয়ে ধরলেন কর্নেলকে। তারপর কর্নেল বললেন, আপনাদের কাজের ব্যাঘাত ঘটালাম নিশ্চয়ই ডাক্তার পট্টনায়ক? মোটেও না। কি জানেন, ফ্যাক্টস একটা মার্ডার কেসের পক্ষে মুখ্য উপাদান, কিন্তু ফ্যাক্টস থেকে ডিডাকশন করে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোটাই হলো কৃতিত্বের পরিচয়। ডিডাকশনের বোধ তো অনেকের থাকে না। একই ফ্যাক্টস থেকে একজন এক রকম সিদ্ধান্তে পৌঁছতে পারেন, আর একজন তার উল্টোও যেতে পারেন। এই সব ব্যাপারে আপনার কৃতিত্ব অস্বীকার করে কে? ইউ আর ওয়েলকাম কর্নেল সরকার। সত্যেন্দ্র, কর্নেল আর ডক্টর পট্টনায়ক এবার ভিতরে ঢুকলেন। প্রথমে বসার ঘর, বেশ বড়, যথারীতি ফায়ার প্লেস রয়েছে। সেকালে ইউরোপিয়ানরা এই গ্রীষ্মপ্রধান দেশে ও স্বদেশের পরিবেশ তৈরি করে বাস করতেন। জানলাগুলো এমনভাবে তৈরি যে বন্ধ করে দিলে ঘর অন্ধকার হয়ে যায়। এখন সব খোলা ছিল, ঘরে আলো ছিল যথেষ্ট। কর্নেল ঘরের ভিতরটা দেখছেন লক্ষ্য করে, এগিয়ে গেলেন সোফা সেটটার দিকে। তারপর একটা কিছু লক্ষ্য করে বললেন, ঘরের কোনো কিছু আশা করি নাড়াছড়া করা হয়নি। মোটেও না, সব ঠিকঠাক আছে। কর্নেল হাঁটু দুমড়ে সোফার নিচের দিকটা দেখতে থাকলেন। তারপর বললেন, দারোয়ান বাহাদুর আর তার বউ তো দক্ষিণের পাঁচিলের কাছে থাকে। হ্যাঁ। এখানে আসার পর কেউ মিস্টার গুপ্তার সঙ্গে দেখা করতে এসেছিল কি না বলেনি? নিশ্চয়ই তাদের স্টেটমেন্টটা নেওয়া হয়েছে। হয়েছে,
কাউকে আসতে দেখেনি ওরা। এলেও ওদের চোখে পড়ার কথা নয়। কিন্তু গেট তো দক্ষিণে, ওদের ঘরের কাছাকাছি। আমি দেখলাম উত্তরের পাঁচিলে এক জায়গায় একটা ভাঙা জায়গা রয়েছে, যে কেউ ও পথে এদিকে আসতে পারে, ওরা টের পাবে না। তা পারে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই সোফাটায় কেউ বসেছিল, যে বাইরের লোক, কারণ তার জুতোর তলায় সুরকির গুঁড়ো ছিল। বলে তিনি পকেট থেকে একটা আতশ কাঁচ বের করে পরীক্ষা করতে থাকলেন। তাই বটে। তুমি প্লিজ দেখে এসো তো সত্যেন্দ্র, ওই ভাঙা পাঁচিলের ফাঁক গলিয়ে এলে জুতোর তলায় সুরকির গুঁড়ো লাগে কিনা। সত্যেন্দ্র বেরিয়ে গেল। ডক্টর পট্টনায়ক বললেন, ওটা আমিও লক্ষ্য করেছি, তবে মিস্টার গুপ্তার কর্মচারী আনন্দবাবু আসতে পারেন। পারেন, কিন্তু এইভাবে আসেননি, তা চোখ বুঝে বলা যায়। কেন লুকিয়ে আসবেন তিনি? আনন্দবাবুর ব্যাকগ্রাউন্ডে কিছু আছে বলে তো আমার মনে হয় না, অন্তত আমার যা শোনা জানা আছে। কোনো গ্যারান্টি নেই কর্নেল, সন্দেহ সকলকেই করা উচিত। যে 4 বন্ধু খুনের দিনে পিকনিক করেছিলেন বা লাশ দেখতে পান, তাদেরও সন্দেহের আওতায় রাখা কর্তব্য। রাইট রাইট বলে কর্নেল সোফার চারপাশটা ঘুরে দেখতে থাকলেন। সদর দরজা অবধি মেঝে পরীক্ষা করলেন। এই সময় সত্যেন্দ্র ফিরে এসে নিজের জুতোর তলায় আঙুল ঘষে বলল, কর্নেল, ইউ আর কারেক্ট। কর্নেল ও ডক্টর পট্টনায়ক পরীক্ষা করে মাথা নাড়লেন। তারপর কর্নেল হঠাৎ ফায়ার প্লেসের দিকে এগিয়ে গেলেন। তারপর কি একটা কুড়িয়ে নিলেন, আর তারপর ডাকলেন, সত্যেন্দ্র শোনো, এবং আতশ কাছে সেটা পরীক্ষা করতে থাকলেন। সত্যেন্দ্র এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার কর্নেল? মিস্টার গুপ্তা কি ব্র্যান্ডের সিগারেট খেতেন জানা আছে তোমাদের? হ্যাঁ, ওই ব্যারনেস 40, বিদেশে রপ্তানি হয়, বেশ দাম আছে। কিন্তু এই সিগারেটটা সে ব্র্যান্ড নয়, এটা 5 স্টার, এও দামি। কিন্তু 5 স্টার? এ তো ফিল্ম মহলে খুব চালু সিগারেট। সত্যেন্দ্র প্লিজ, তোমাকে একটু কষ্ট করতে হবে। বলুন না। তুমি লোকাল থানা থেকে তোমার অফিসে কন্ট্যাক্ট করো। অফিসকে বলো এখনই বোম্বে পুলিশকে কন্ট্যাক্ট করতে। প্রখ্যাত ফিল্ম ডিরেক্টর অবনী ভরদ্বাজের এ ব্যাপারে কিছু বলার থাকতে পারে, ওর একটা বিবৃতি চাই। কলকাতায় এসে কোথায় কোথায় গেছেন বা কি করেছেন সব ওর নিজের মুখের কথায় জানা দরকার। তারপর বিবৃতিটা তোমরা ভেরিফাই করবে। আসার আগে সে কাজটা করে এসেছি। রাত্রে বিজনবাবু নামে ওই পারুল্যাডের সেই ভদ্রলোকের স্টেটমেন্ট পড়েই আমার সন্দেহ তীব্র হয়েছিল। এই খুনের সঙ্গে ওই ফিল্মের হিরো রূপেশ কুমারের খুন হওয়ার কোনো যোগসূত্র না থেকে পারেই না। কর্নেল সত্যেন্দ্রর পিঠ চাপড়ে দিয়ে বললেন, চলুন ডাক্তার পট্টনায়ক, আমরা এবার বেডরুমে যাই। বেডরুমটা মাঝারি, শুধু পূর্ব দিকটা ছাড়া জানলায় আলো আসার উপায় নেই। একটা ডাবল বেড খাট রয়েছে, চাদর ইত্যাদি সবকিছুই ফরেন্সিকের জিম্মায় চলে গেছে, গ্লাসের টুকরো, মদের বোতলটাও। কর্নেল মেঝে হাঁটু দুমড়ে আতশ কাঁচটা পেতে অদ্ভুত ভঙ্গিতে পরীক্ষা করছিলেন। ডক্টর পট্টনায়কের ঠোঁটে একটু হাসি দেখা গেল। তিনি বললেন, কর্নেল কি এই ঘরে সেই সুরকির ধুলো আশা করছেন? কর্নেল পাল্টা হেসে বললেন, জানি না। কিছুক্ষণ পরীক্ষা করার পর তিনি উঠে দাঁড়ালেন। তারপর এগিয়ে সংলগ্ন বাথরুমটা দেখলেন। অব্যবহার্য হয়ে পড়েছিল বোঝা যায়, সম্প্রতি সামান্য ব্যবহার করা হয়েছে। কোমোড, বেসিন সব ভাঙা। জলের একটা চৌবাচ্চা রয়েছে, সেটা ধুয়ে পরিষ্কার করা হয়েছে, কিন্তু জল নেই তাতে। জলের পাইপে মরচে ধরে রয়েছে। একটা বড় প্লাস্টিকের বালতিতে তলায় কিছু জল রয়েছে, সম্ভবত বাইরে থেকে আনা হয়েছে। এবার বাঁ দিকে আর একটা ঘরে ঢুকলেন, কিচেন কাম ডাইনিং ঘর, তার পাশে স্টোর। স্টোরের ভিতর ঢুকে কর্নেল বললেন,
মাই গুডনেস, উপাসে জানলাটা ভাঙা। যে কেউ বাইরে থেকে ঢুকে পড়তে পারে কিংবা পালাতে পারে। ডাক্তার পট্টনায়ক, এসব ঘরের দরজা কি খোলা ছিল? সেটাই তো অদ্ভুত, খোলা ছিল। তার মানে খুনি ওই পথে পালিয়েছে। অবশ্য আমরা কোনো সুরকি পাইনি কোথাও। ডাক্তার পট্টনায়ক, পটাশিয়াম সাইনাইড যে দিয়েছে সেই খুনি, কিন্তু তার অমনভাবে না পালালেও তো চলতো। তাহলে কি মাংস খুবলেছে যে সে আলাদা লোক বলে মনে করেন? এখনো আমি কিছু মনে করি না ডাক্তার পট্টনায়ক, শুধু সম্ভাবনার কথাই বলছি। পটাশিয়াম সাইনাইড মেশানো মদ কিন্তু বোতলে নেই, গ্লাসে পাওয়া গেছে। তার মানে গ্লাস দুটোর তলায় আগে থেকে রাখা ছিল বিষ, অথবা মদ ঢালার পর মেশানো হয়েছে। আগে থেকে রাখার চান্স 100-1। সেটার চেয়ে বরং মদ ঢালবার পর মেশানোটাই সম্ভাব্য। তাহলে তৃতীয় একজন ছিল মদ্যপানের সময়। রাইট, এবং তার কোনো গ্লাস আমরা পাচ্ছি না। অথচ খুনি নিজে মদ না খেলে বিষ মেশানোর চান্স নেবে কিভাবে? এটাই অবাক লাগছে। আপনি কি তাহলে বলতে চান যে সেই ফিল্ম ডিরেক্টর ভদ্রলোক ওদের মদ্যপানের সময় উপস্থিত ছিলেন এবং তিনিই খুনি? কিছু বলতে চাইনি ডাক্তার পট্টনায়ক, শুধু সম্ভাবনাগুলো নেড়ে ছেড়ে দেখছি। তবে একটা ব্যাপারে পরিষ্কার, যে লোকটি পাঁচিলের ফোঁকর গলিয়ে এসেছিল সে ফিল্মের লোক হতেও পারে, চান্স অন্তত 75%। 2, সে অসম্ভব ধূর্ত। তাই আসার সময় জুতো পরে ঢুকলেও খালি পায়ে বেরিয়েছে, সদর দরজার পথেই হোক কিংবা ওই স্টোরের পিছনকার জানলা গলিয়ে হোক। কারণ জুতোর সুরকির ছাপ বেডরুমে নেই, আবার বসবার ঘরের জুতোর ছাপগুলো সব ঘরে ঢোকার, বেরিয়ে যাওয়ার নয়। 3, সে গুপ্তা দম্পতির সঙ্গে মদ খেতে বসেছিল, তা না হলে বিষ মেশানোর সুযোগ করা খুবই কঠিন। এবং বিষ মেশাতে হলে ওদের অন্যমনস্কতা থাকা চাই। আমার ধারণা এমন সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল যাতে উভয়ই ভাবে গুপ্তা দম্পতি ভীষণভাবে ইনভলভড। এমনও হতে পারে একটা গুরুতর জীবন মরণ প্রশ্ন জড়িত ছিল আলোচনায়। কারেক্ট, আমি একমত। কিন্তু মৃত মানুষকে আঘাত করতে গেল কেন খুনি? পুলিশকে বিভ্রান্ত করার জন্য। আজকালকার চুরি ডাকাতির ঘটনা বলে চালিয়ে দিতে চেয়েছিল সম্ভবত। কিন্তু সে যদি অতই ধূর্ত, তাহলে কিছু চুরির নমুনা রাখেনি কেন? সময় পায়নি। কেন? মনে রাখবেন, ডাক্তারের হিসেবে এদের মৃত্যু হয়েছে সম্ভবত 5টা থেকে 6টার মধ্যে। 5:45 পারুল্যাডের ছেলেরা এসে পৌঁছেছে এখানে। সব দিক বিচার করে আমার অনুমান ওদের মৃত্যু 5:35 থেকে 45-এর মধ্যে হয়ে থাকবে। তারপর খুনি ডেড বডিতে ছুরি বা ধারালো কিছু চালিয়েছে, কিন্তু চুরির অজুহাত দেখানোর সুযোগ পায়নি বিজনবাবুরা এসে পড়ায়। ওরা খুনিকে দেখতে পেত না। দিব্যি উর্মি দেবীর হার বা ছুরি নিয়ে পালাতে পারত। কিন্তু মনে রাখবেন, খুনের পর খুনির মানসিক অবস্থা কেমন থাকে, সে একটু শব্দেই তখন চমকে ওঠে। হঠাৎ সেই সময় বিজনবাবুরা হল্লা করে পৌঁছেছিলেন, কাজেই তার তখনই বিভ্রান্ত হয়ে পালানো স্বাভাবিক। অবশ্য সবই আমার হাইপোথিসিস যাকে বলে। কিন্তু তাহলে শেষ অবধি ভবানী ভরদ্বাজি আপনার ধারণা অনুসারে এই কেসের আসামি। আমি অবাক হচ্ছি যে অমন নামী ভদ্রলোক নিজের কেরিয়ার নষ্ট করার চান্স নেবেন এইভাবে। এটা উদ্ভট লাগে নাকি? নিশ্চয়ই ওর হাতে একগাদা ফিল্মের দায়িত্ব রয়েছে, আর উনি... আমরা এখনো সত্যে পৌঁছাইনি ডাক্তার পট্টনায়ক। সত্যে পৌঁছতে হলে অনেক ঘুরপথে যেতে হয়। বাগানবাড়ির পাঁচিল ঘেরা মাঠে একটা শিরীষ গাছের ছায়ায় দাঁড়িয়ে কথা হচ্ছিল। কর্নেল সত্যেন্দ্র, ডক্টর পট্টনায়ক আর স্থানীয় পুলিশ অফিসার হিতেন চক্রবর্তী আলোচনা করছিলেন। কর্নেল হিতেনবাবুকে প্রশ্ন করছিলেন। এবার সত্যেন্দ্রর দিকে ঘুরে বললেন,
খুনের দিন তাহলে ইদ্রিস খানের সেই কর্মচারী রনু ছেলেটি এসেছিল বিকেল 4টেয়, তাই না? হ্যাঁ, ওই একটু একটু এদিক ওদিক হতে পারে, তবে 4টের কাছাকাছি বলা যায়। রনু দেখা করেছিল মিস্টার গুপ্তার সঙ্গে, ইজ ইট? হ্যাঁ মিস্টার চক্রবর্তী, ওর স্টেটমেন্টটা এই ফাইলে আছে, প্লিজ বের করে ওনাকে দিন না। হিতেনবাবু ফাইলের নির্দিষ্ট জায়গাটা খুলে কর্নেলের সামনে ধরলেন। কর্নেল চোখ বুলিয়ে দেখে নিলেন। তারপর তিনি বললেন, রনুর সঙ্গে বারান্দায় কথা বলেন মিস্টার গুপ্তা। তারপর রনু চলে যায় দক্ষিণের পোর্শনে, ওদের ঘরটায়। বিজনদের জন্য সে অপেক্ষা করতে থাকে। সত্যেন্দ্র, আমি ছেলেটির সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই, নিয়ে আসার বন্দোবস্ত করো তাকে। কিন্তু তাকে এখন এখানে পাবেন কোথায়? না স্যার, রনু আর ইদ্রিস সাহেব সকালে এসেছেন, চলুন দেখা হয়ে যাবে। মাঠ ঘুরে আগাছার জঙ্গল পেরিয়ে সবাই দক্ষিণের অংশে গেলেন। সদর ঘরের দরজা খোলা। বারান্দায় চেয়ারে এক প্রৌঢ় ভদ্রলোক লুঙ্গি ও পাঞ্জাবি পরে বসে রয়েছেন। একটি 18-19 বছরের ছেলে সামনে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। এদের দেখে ভদ্রলোক শশব্যস্তে উঠে দাঁড়ালেন। হিতেনবাবু আলাপ করিয়ে দিলেন। কর্নেল বললেন, আপনি তাহলে এ বাড়ির মালিক? বাহ, আলাপ করে খুশি হলাম মিস্টার খান। অবশ্য আপনার মানসিক অবস্থা বুঝতেই পারছি। হ্যাকে ছিল ভূতের বাড়ি, এবার খুনের ঘটনা বেচারার বরাতে এসে পড়ল। এসব পুরনো বাড়ির কি যেন অভিশাপ আছে। ইদ্রিস সাহেব অমায়িকভাবে হাসলেন। হাসিটা বিষণ্ণ দেখাচ্ছিল। আর তুমি তাহলে মিস্টার সেলিমের আত্মীয় রনু? রনু মাথা নেড়ে হাসবার চেষ্টা করল। হ্যাঁ, তুমি আমার ছেলের বয়সী, তাই নাম ধরে ডাকছি বা তুমি বলছি। রাগ করছো না তো ইয়ং ম্যান? না স্যার, কি যে বলেন। হ্যাঁ, এসো আমরা ওই গাছটার নিচে যাই, একটু গল্প করে আসি। কর্নেল তার হাত ধরে অন্তরঙ্গভাবে একটা অর্জুন গাছের তলায় নিয়ে গেলেন। সত্যেন্দ্ররা ইদ্রিস সাহেবের সঙ্গে গল্প করতে থাকলেন। কর্নেল বললেন, আচ্ছা রনু, তুই খুনের দিন ঠিক কটায় এখানে এসেছিলে? সে তো একবার বলেছি স্যার, প্রায় 4টে হবে, ঘড়ি দেখিনি। তো এসে ঠিক কি কি করেছিলে একটু বলো তো বাবা। এসে তো বাহাদুরকে ডাকলাম। প্রথমে বাহাদুরকে বললাম আমার সেই দাদা আর তার বন্ধুরা আসছেন, সে যেন 5-4 মাস খেটে দেয় আগের মতো। বাহাদুর শুনে নিজের ঘরে চলে গেল। ওর বউটা খুব দজ্জাল মেয়ে স্যার, পাকা কোল শুকোতে দিয়েছিল, তার পাহারার ভার ছিল বাহাদুরের ওপর। তাই তারপর তুমি কি করলে? ঘর খুললাম, কিচেনে গিয়ে কুকার চালালাম, তারপর চায়ের জল চাপিয়ে দিলাম, তারপর মিস্টার গুপ্তাকে খবরটা দিতে গেলাম। ঠিক কতক্ষণ লাগলো এসব কাজে? কতক্ষণ ভেবে বলবে কিন্তু। বড় জোর মিনিট 15 বেশি নয়। কোন পথে মিস্টার গুপ্তার কাছে গেলে? কেন, এই আগাছা ঝোপ পেরিয়ে ওই তো পথটা রয়েছে। বেশ, গিয়ে কি করলে? ওদিকের বারান্দায় উঠতেই মিস্টার গুপ্তা বেরিয়ে এসে খবর জানতে চাইলেন। বললাম আর সেলিম ভাই আর তার বন্ধুরা পিকনিক করতে আসছে, একটু পরেই রাত্রে থাকবে, আপনাকে জানাতে বলেছে। মিস্টার গুপ্তা কি বললেন? খুব খুশি হলেন মনে হলো। কি আর বলবেন। সত্যি খুব খুশি হলেন? হ্যাঁ। ভাবো ভাবো, তোমাকে সময় দিলাম ভাবতে, ভেবে বলো। রুনু আরো নার্ভাস হয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কর্নেল ওর কাঁধে হাত রেখে ফের বললেন, কোনো ভয় নেই, জাস্ট থিঙ্ক মাই বয়। স্যার। বলো। মিস্টার গুপ্তা বোধহয় খুশি হননি। কেন কেন? ওর মুখটা মনে পড়ছে স্যার। হ্যাঁ, মনে পড়েছে। উনি ভুরু কুঁচকেছিলেন, বলেছিলেন। তাই নাকি? এই অসময়ে পিকনিক? আছে ভালো সব। তারপর
ঠিক আছে বলে তক্ষণে ঘরে গিয়ে ঢুকলেন। আমার বেশ অবাক লেগেছিল, কিন্তু একটু খারাপও লেগেছিল। এলাম তার কাছে, আর উনি হঠাৎ ঘরে ঢুকে পড়লেন। আচ্ছা আচ্ছা, এবার বলো তো কতক্ষণ তুমি দাঁড়িয়ে থাকলে? 1 মিনিট নয়, মনে হয়েছিল হয়তো ব্যস্ত ছিলেন, তাই আমার সঙ্গে বেশিক্ষণ কথা বললেন না। ওর ঘরের কোনো আওয়াজ তোমাদের কোনো ঘরে পৌঁছায়? না স্যার, সলিড দেয়াল রয়েছে ছাদ অবধি। শুনেছি দানিয়েল সাহেব তার এক বন্ধুর জন্য পরে বাড়িটার মাঝে মাঝে দেয়াল তুলে দিয়েছিলেন। পরীক্ষা করলেই দেখতে পাবেন, তাই ঘরগুলো ছোট হয়ে গেছে। সেই বন্ধু দানিয়েল সাহেবের স্ত্রীকে নাকি এলোপ করে পালান, তাই সাহেব শেষে পাগল হয়ে যান। তুমি অনেক খবর রাখো দেখছি। আচ্ছা রনু, তোমার কি মনে হয়েছিল মিস্টার গুপ্তার ঘরে তখন ওর স্ত্রী বাদে আর কেউ ছিল? আমি তো ভেতরে যাইনি স্যার। তাহলেও জাস্ট একটা আইডিয়ার কথা বলছি। স্যার স্যার হ্যাঁ হ্যাঁ, বলো রনু। স্যার, আপনি ঠিকই বলেছেন। মানে? আমার তাই মনে হয়েছিল বটে। ঘরে কারোর সঙ্গে কথা বলতে বলতে উঠে এসেছিলেন যেন গুপ্তা সাহেব, কারণ আমার পায়ের শব্দ পেয়েই উনি বেরোলেন, তারপর হঠাৎ আবার চলে গেলেন। হ্যাঁ, একটা আবছা ধারণা হয়েছিল মনে পড়ছে। তাছাড়া ওনাকে একটু মাতালো মনে হচ্ছিল, মদের গন্ধ পেয়েছিলাম। হ্যাঁ, সে ঠিকই, কারণ যে বোতলটা পাওয়া গেছে তাতে মদ আর অল্পই ছিল। আচ্ছা চলো, আমার কথা শেষ হয়েছে, চলো। কোনো বিপদ হবে না তো স্যার? কেন? এত সব তো পুলিশকে বলিনি। না না না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বলে কর্নেল বারান্দার দিকে এগিয়ে গেলেন। কর্নেল ভাবছিলেন 2টো গ্লাস পাওয়া গেছে, তৃতীয়টা গেল কোথায়? ফেরার পথে পুলিশের গাড়িতে বসে কর্নেল ফাইলটা খুললেন। মিস্টার গুপ্তার কর্মচারী আনন্দের বিবৃতিটা পড়তে লাগলেন। আনন্দ 7ই মার্চ বিকেলে কামাক স্ট্রিটের ফ্ল্যাটের জিনিসপত্র ট্রাকে নিয়ে যাওয়ার সময় সঙ্গে যায়। সব গোছগাছ করতে রাত 10টা বাজে ওখানে। মিস্টার গুপ্তা জানান পরদিন অফিস বন্ধ থাকবে, তিনি বিশ্রাম নেবেন। আনন্দরও ছুটি, তবে 8ই মার্চ সকালে ওর বড় বউকে যেন সে জানিয়ে আসে সাহেব হঠাৎ কাজে দিল্লি গিয়েছেন, ফিরবেন 10ই মার্চ। হ্যাঁ, আনন্দ জানে বড় বউ এতে কিছুই হইচই করবেন না, স্বামীর খামখেয়ালি আচরণে তিনি অভ্যস্ত। যাই হোক, আনন্দ কথা মতো সবই করেছিল। এই সব বিবৃতির প্রতি বরাবরই কর্নেল গুরুত্ব দেন না। প্রচলিত গতানুগতিক ঢঙে একজন পুলিশ অফিসার খসখস করে লিখে যান এবং সই করিয়ে নেন। খুঁটিয়ে কিছু প্রশ্ন করা হয় খুব কমই, অর্থাৎ পুলিশের পদ্ধতি হল আগে সিদ্ধান্তে পৌঁছেই এরা প্রমাণ হাতড়াতে ব্যস্ত হন। কর্নেলের হলো উল্টোটা, আগে প্রমাণ পরে সিদ্ধান্ত। সুতরাং আনন্দকে মুখোমুখি চাই। একটা প্রশ্ন খুব তীব্র, মিস্টার গুপ্তা হঠাৎ রাতারাতি কেন বাগান বাড়িতে চলে এলেন উর্মিকে নিয়ে? আনন্দকে তিনি এর কৈফিয়ত দিয়েছিলেন কি? কিংবা আনন্দের কি কোনো কৌতূহল হয়নি? ইদ্রিস সাহেব বলেছেন 21শে মার্চ বাড়িতে মিস্টার গুপ্তার আসার কথা ছিল, কিন্তু হঠাৎ 7ই মার্চ দুপুরে মিস্টার গুপ্তা ইদ্রিস সাহেবের কলকাতার অফিসে ফোন করে বলেন যে এদিনই তিনি যেতে চান। ইদ্রিস সাহেবও আপত্তি করেননি। তাজ্জব হয়েছিলেন কি? তা তো হবারই কথা, তবে তাজ্জব হয়েছিলেন অন্য কারণে নয়, লোকে ওই বয়সেও কচি বউয়ের বায়না মেটাতে অমন পাগল হয় সেটা লক্ষ্য করেই। ইদ্রিসের ধারণা ওর দ্বিতীয় পক্ষটি খুব খামখেয়ালি বিবি ছিলেন। হঠাৎ ওই উঠল বাই তো মক্কা যাই গোছের স্রেফ খেয়াল ছাড়া আর কিছুই নয়। তাছাড়া গুপ্তা সাহেবও বাড়িতে গিয়ে থাকলে ইদ্রিসের একটা বড় অস্বস্তি দূর হয়। কেউ আর গিয়ে জবরদখল করে বসতে পারবে না।
সরকারও খালি কোঠি বেমক্কা কেড়ে নিতে পারবেন না। ঠিক এই জন্যই তো ইদ্রিস বহু কষ্ট করে হলেও মাসের পর মাস কলকাতা থেকে গিয়ে ওখানে রাত কাটাতেন। তাই উনি প্রস্তাবটা শোনা মাত্রই বলেছিলেন, ইনশাআল্লাহ খুব ভালো, আমদাবাদ আছে। আপনি আপনি এক্ষুনি চলে যান। কোঠি তো আপনারই আছে গুপ্তা সাহেব। রনু বাহাদুরকে চাবি দিয়ে আসছে, আমি ওকে সব সমঝে দিচ্ছি। হ্যাঁ, আমি পাঠাচ্ছি। বাহাদুর কোনো ঝামেলা করবে না। ইদ্রিসের কাছ থেকে কিছু আর নতুন কথা জানার নেই, এখন আনন্দকে দরকার। কর্নেল একটু কেশে বললেন, সত্যেন্দ্র, আমি মিস্টার গুপ্তার কর্মচারী আনন্দবাবুর সঙ্গে একবার কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলবেন। চলুন চলুন, লালবাজারে পৌঁছেই ওকে ডেকে পাঠাচ্ছি। কর্নেল ঘড়ি দেখে বললেন, আমি এখন কিন্তু যাচ্ছি না তোমার সঙ্গে, বাসায় ফিরতে চাই। তুমি বরং আনন্দবাবুকে আমার বাসায় যেতে বলো, ঠিকানা দিয়ে দিও। হ্যাঁ। কর্নেল বাকি পথটা একেবারে চুপ করে থাকলেন। বাহাদুর লোকটা বউকে বড্ড ডরায়। রানু ঠিকই বলেছিল, সবসময় সে বাচ্চা কোলে নিয়ে পাকা কুল পাহারা দেয় বউয়ের হুকুমে, আর দক্ষিণের গেটের দিকে লক্ষ্য রাখে। কেউ ঢুকলে ওখান থেকেই ধমক দেয়। উত্তরের দিকে কিছু ঘটলে সে টেরও পায় না। 7ই মার্চ একবার ওদিকে গিয়ে নতুন সাহেবকে দরজা খুলে দিয়েই দৌড়ে নিজের কাজে চলে এসেছিল সে। সেদিন আর যায়নি, গিয়েছিল ওর বউ লক্ষ্মী রানী। লক্ষ্মী সাহেবদের এক বালতি জল দিয়ে আসে সন্ধ্যের দিকে। তারপর সেও আর সেদিনের মতো যায়নি। পরদিন 8ই মার্চ সকালে বাহাদুরকে ডাকেন সাহেব। বাহাদুরকে এক বালতি জল দিতে বলেন তিনি। সে জল দিয়ে আসে। দুপুরে একবার সাহেব ও মেম সাহেব দুজনেই বেরিয়েছিলেন। দক্ষিণের গেট দিয়ে হেঁটে দুজনে বেরোন। সেই সময় বাহাদুরকে জিজ্ঞেস করেন কোন রাস্তায় গেলে বাজার বা হোটেল পড়বে। ওরা খেতে বেরিয়েছিলেন। ফেরেন আন্দাজ ওই ঘন্টা 2 পর। বাজারের দিকে 3টে বড় হোটেল আছে। পান্থনিবাস হোটেলের মালিক যা বর্ণনা দিয়েছে তাতে বোঝা যায় যে এরা সেখানেই লাঞ্চ সেরেছিলেন। বাহাদুরের বউ লক্ষ্মী খুব চাপা মেয়ে, খুব কম কথা বলে, কি যেন জানে ও বলতে চায় না। কর্নেল একবার ভাবলেন এ তার নিছক অনুমান। পরে ভাবলেন তাহলে লক্ষ্মীর মুখে কেন হঠাৎ অমন ভাবান্তর লক্ষ্য করলেন? তখন ভাবান্তর একটা ঘটেছিলই। উত্তরোত্তর এ সন্দেহ দৃঢ় হল লক্ষ্মী কিছু একটা গোপন করছে। এ ধারণা কিছুতেই গেল না কর্নেলের মন থেকে। কিন্তু ওই অশিক্ষিতা লক্ষ্মীর কাছ থেকে কথা আদায় করা স্বয়ং ঈশ্বরের পক্ষেও যেন অসম্ভব। অনেক কূট প্রশ্ন করেও পাত্তা পায়নি কর্নেল। লক্ষ্মীর এক কথা, সে এদিকে আর যায়নি, কিছু শোনেও নি বা দেখেও নি। অথচ কর্নেল নড়ে চড়ে বসলেন। শ্যামবাজার চৌমাথা পেরোচ্ছে পুলিশের গাড়ি। বললেন, আমাকে ওই চিত্তরঞ্জন অ্যাভিনিউতে মহাত্মা গান্ধী রোডের মোড়ে নামিয়ে দেবে সত্যেন্দ্র। কেন, বাসায় ফিরবেন না? ফিরব, ওখানে এক বন্ধুর সঙ্গে দেখা করে যাব। আমার জন্য ব্যস্ত হও না। আপনার লাঞ্চের দেরি হয়ে যাবে কিন্তু। না, ওখানে আমার নেমন্তন্ন আছে, এই মাত্র মনে পড়ল। বড় রাস্তার উপরে বাড়িটা, 5 তলা বিশাল বাড়ি, রাজস্থানী স্থাপত্য। কর্নেল মুখ তুলে 1 মিনিট বাড়িটার ছাদ অবধি দেখলেন। তারপর সরু গলিতে ঢুকলেন। বাঁদিকে চওড়া সিঁড়ি, লিফট নেই। বুড়োদের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টসাধ্য ব্যাপার। তবে কর্নেল অন্য মানুষ। এখনো অনেক কুস্তিগিরকে ধরাশায়ী করার মতন জোর আর কৌশল তাঁর আছে। অবশ্য কেউ তাকে এ বাড়িতে লড়াই দেখার জন্য অপেক্ষা করছে না। 4 তলায় উঠে একটা ফ্ল্যাটের বোতাম টিপলেন।
এখন অসময় দেখা করার পক্ষে, কিন্তু কাজটা সেরেই যেতে হবে। একটি সুন্দর স্বাস্থ্যবান কিশোর দরজা খুলেই বলল, কাকে চান? তোমার নাম কি বাবা? কর্নেল মিষ্টি হেসে ওর চিবুকটা নেড়ে দিলেন। কিশোরটি ভুরু কুঁচকে তাকে দেখছিল, বিরক্ত হয়ে বলল, কে আপনি? আরে তোমার বাবার বন্ধু। মাকে বলো আমার কথা। মা, দেখো তো কে এসেছেন। একটি মহিলা, 40-এর মধ্যে বয়স, সুশ্রী চেহারা, দরজার কাছে এসে বললেন, কাকে চাই আপনার? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। মিস্টার গুপ্তার। আপনি কি পুলিশের লোক? মোটেও না, আমি মিস্টার গুপ্তার একজন বন্ধু। দুঃখের ব্যাপার, কাগজে ওর মৃত্যুর খবরটা দেখলাম। প্রথমে বুঝতে পারিনি উনি আমার বন্ধু প্রকাশ গুপ্তা কি না। পরে খোঁজ নিয়ে জানলাম ব্যাপারটা তাই। খুব বিচলিত হয়ে পড়লাম। ওর সঙ্গে আমার বহুকালের দোস্তি ছিল। বেচারা গুপ্তা। থাক, আর দোস্তের জন্য আপনি সিম্প্যাথি দেখাবেন না। আপনারাই তো ওকে পাপের পথে ঠেলে দিয়েছেন। আপনারাই অমন ভালো মানুষটার সর্বনাশ করেছেন। এখন এসেছেন আমাকে সান্ত্বনা দিতে? আমি কারো সান্ত্বনা চাই নে, আপনি দয়া করে আসুন। কর্নেল বিব্রত মুখে কিছু বলতে যাচ্ছেন, সেই সময় একটি যুবক মিসেস গুপ্তার পিছনে এসে দাঁড়ালো। তার চেহারা দেখে মনে হলো সে বাঙালি। সে বলল, কি হয়েছে? কেউ নেই। যদি আমার ভুল না হয়ে থাকে মাই ডিয়ার ইয়াং ম্যান, আপনি নিশ্চয়ই আনন্দ সান্যাল। হ্যাঁ, আপনি কে? বলছি, কিন্তু এভাবে দাঁড়িয়ে তো কথা বলা যাবে না আনন্দবাবু। মিসেস গুপ্তা আর একবার ওনার আপাদ মস্তক দেখে নিয়ে সন্দিগ্ধভাবে বললেন, খুব জরুরি কিছু বলার থাকলে আসুন। তবে আগেই বলে রাখছি, কোম্পানির কোনো ব্যাপারে আমি এখন কথা বলবো না। বম্বে থেকে আমার দেওর আসছে, সে এলে কথা হবে। আনন্দবাবু, আপনার বন্ধুরা মানে পারুল্যান্ডের বিজন বাবুরা আমাকে চেনেন। আমি চিনেছি স্যার, আপনি কর্নেল সরকার। ডেসক্রিপশন মিলে যাচ্ছে। আমি আপনার কাছে যেতাম স্যার। আনন্দ এবার লাফিয়ে উঠল। মিসেস গুপ্তা অবাক হয়ে আনন্দের দিকে তাকালেন। আনন্দ ওর কানে কানে কিছু বলল। তখন মিসেস গুপ্তা কর্নেলকে বললেন, আপ আন্দার আইয়ে। মিস্টার গুপ্তার বড় বউ জাঁদরেল ধরনের গৃহিণী, সন্দেহ নেই। ঘরদোর পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সবখানে পরিবারের ধর্মানুরাগের পরিচয় সুপ্রকট। বসার ঘরে ঢুকে কর্নেল লক্ষ্য করলেন মিস্টার গুপ্তার একটি বিশাল ছবিতে মালা দেওয়া রয়েছে। ভারতীয় নারীরা সত্যি খুব অবাক করে দেয়। একটি 12-13 বছরের ফুটফুটে মেয়ে ও একটি 8-9 বছরের সুন্দর ছেলে একবার উঁকি দিয়ে চলে গেল। এমন সুন্দর পবিত্র সংসার ফেলে প্রকাশ গুপ্তা কি খুঁজে পেয়েছিল মিলি সেনের কাছে, ভাবতে বড় কষ্ট হয়। কর্নেল বসলেন, আনন্দ একপাশে বসল। মিসেস গুপ্তা সামনে একটু তফাতে দাঁড়িয়ে রইলেন। শোকের মলিনতা এরই মধ্যে কাটিয়ে উঠেছেন মহিলাটি। এটা মেয়েরাই পারে সম্ভবত, তারা সর্বংসহা। কর্নেল মনে মনে তারিফ করলেন। আনন্দ বলল, জানেন, কিন্তু এই বাড়িতে ভাবাজিকে সামলানো, ওদিকে কোম্পানি, এসব নিয়ে একটুও ফুরসত পাচ্ছিলাম না। আনন্দবাবু, আপনাকে আমি পরে প্রশ্ন করব। আপাতত মিসেস গুপ্তার সঙ্গে কিছু জরুরি কথা সেরে নিই। বলুন, কি বলবেন? আরে আপনি বসুন প্লিজ। উর্মি দেবীর সঙ্গে মিস্টার গুপ্তার সম্পর্কের কথা কি আপনি জানতেন? হ্যাঁ। আনন্দ চমকে গেল, তা লক্ষ্য করলেন কর্নেল। তারপর বললেন, আনন্দের কাছে শুনেছিলেন নাকি অন্য কোনো উপায় জেনেছিলেন? আনন্দ আমাকে কিছু জানায়নি। বেচারিকে এর জন্য আমি এতটুকু দোষ দিইনি। ও খুব ভালো ছেলে। ও মাথার উপরে না থাকলে আজ খুব বিপদে পড়ে যেতাম। ও আর কি করবে? মনিবের বদমাইশি কি তার কর্মচারী মনিবের স্ত্রীর কাছে বলতে সাহস পায়? তবে আমি বরাবর জানতাম, জেনেও আর কি করব। মিস্টার গুপ্তাকে ফেরাবার সাধ্য আমার ছিল না। কিভাবে জানতে পেরেছিলেন?
সে অনেক কথা। গত বছর অবধি আমরা বম্বেতেই ছিলাম। ওর ব্যবসাও ছিল সেখানে, মেশিনারি জিনিসপত্রের দালালির কারবার ছিল, কতকটা ওই অর্ডার সাপ্লাইয়ের মতো। হঠাৎ উনি কলকাতায় ব্যবসা করবেন বললেন, চলেও এলেন। 2 মাস পরে আমাদের নিয়ে এলেন। আমি ভাবলাম ভালোই হলো, বেশ্যা মেয়েটার হাত থেকে রেহাই পাওয়া গেল। কিন্তু এখানে এসেই টের পেলাম ওর কলকাতা আসার কারণ কি। মেয়েটা ক্যামাক স্ট্রিটের একটা ফ্ল্যাটে রয়েছে। আর আপনার প্রথম প্রশ্নের জবাব পাইনি কিন্তু। হ্যাঁ, বম্বেতে উনি ফিল্ম লাইনেও ঘুরতেন, বলতেন ছবি প্রডিউস করবেন। ওর এক বন্ধু ছিলেন প্রডিউসার, ভদ্রলোক মাদ্রাজি, নাম নারায়ণ কুমার মঙ্গলম। মাদ্রাজি? হ্যাঁ, এসব কথা বলা হয়তো উচিত নয়, কিন্তু বলছি, পাপ কখনো চাপা থাকে না। কুমার মঙ্গলমের সঙ্গে মিলে উনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতে ব্যস্ত হয়ে পড়লেন। কুমার মঙ্গলমও খুব একটা পয়সাওয়ালা ছিলেন না, কিন্তু মাথায় ফিল্মের হাওয়া ঢুকলে যা হয়। 2 বন্ধু মিলে ষড়যন্ত্র করলেন। মিস্টার গুপ্তার 2 ভাই, বড় ভাই মারা গিয়েছিলেন অনেক পয়সা কামিয়ে। ওর একটি মাত্র ছেলে ছিল, নাম রূপেশ। রূপেশ কুমার? হ্যাঁ, ফিল্মে ওই নাম নিয়েছিল বেচারা। বোকা ছেলে, চাচার ষড়যন্ত্র জানতে পারেনি। রূপেশের মাও সরল সাদাসিধে মেয়ে। আমার স্বামী ভেবেছিলেন রূপেশকে সরাতে পারলে ওর সম্পত্তি কায়দা করতে দেরি হবে না। সেই লোভে আমার স্বামী শুটিংয়ের সময় নকল রিভলভারের বদলে আসল গুলি ভরা রিভলভার পাচার করলেন ওই বেশ্যা মেয়েটার হাতে। সে ছিল ওই ছবির হিরোইন। আগে থেকে সব ঠিক করাই ছিল। হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে এখনো বলেননি কিন্তু। আমাদের সোফার ছিল আমার বাবার দেশের লোক, তার কাছেই জেনেছিলাম। কলকাতায় এসে তার কাছেই জানতে পারলাম এখানে আমার স্বামী কি করছেন। তারপর? গাড়িটা বেচে দিলেন উনি গত মাসে। বেচারা চাকরিও গেল, ও বম্বে ফিরে গেল। যাবার দিন দেখা করেও যায়নি। এখন ভাবছি লোকটা থাকলে হয়তো আরো অনেক কিছু জানতে পারতাম। মিস্টার গুপ্তা এবং উর্মি দেবীকে কে খুন করেছে বলে আপনার ধারণা, জানতে পারি কি মা? জানি না, কিন্তু আমার সন্দেহ। হ্যাঁ, বলুন বলুন। সন্দেহ করতাম না, কিন্তু আনন্দ এতদিনের সন্দেহটা মাথায় ঢুকিয়ে দিল। আনন্দই বলুক বরং। কর্নেল আনন্দের দিকে সপ্রশ্ন তাকালেন। আনন্দ কুণ্ঠিত মুখে বলল, সন্দেহটা ভুল হতেও পারে, তবে মাঝে মাঝে বেন্টিং স্ট্রিটের একটা বাড়িতে এক ভদ্রলোকের কাছে আমাকে পাঠাতেন সাহেব। একটা প্যাকেট দিতেন উনি, প্যাকেটটা গুপ্তা সাহেবকে পৌঁছে দিতাম। বেশ বড় প্যাকেট। বলতেন স্মাগলিং করে আন, বিলিতি মদ আছে। কখনো বলতেন কাপড় আছে। বারতিনেক আমি এনেছি গত 3 মাসে। প্রতি মাসের প্রথম সপ্তাহে নির্দিষ্ট একটা তারিখে আমাকে যেতে হতো। কোনো মাসে 2 তারিখ, কোনো মাসে 7 তারিখ। ভদ্রলোক খুব বদরাগী, সাহেবেরই বয়সী। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে গেলে প্যাকেট দিলেন, বেশ ভারী, কিন্তু খুব ধমকালেন আমাকে। তারপর বললেন, গুপ্তাকে বলো আর কারবার চলবে না এভাবে, সব কিছু শেষ হয়ে যাবে। তা আমি তো তাজ্জব হয়ে গিয়েছিলাম। ফিরে এসে ওনাকে বললে উনি রেগে গেলেন। বললেন, ঠিক আছে, আমি এবার থেকে নিজেই যাব মোকাবিলা করতে। কর্নেল হঠাৎ উঠে দাঁড়ালেন। আজ চলি তাহলে। হ্যাঁ আনন্দবাবু, বেন্টিং স্ট্রিটের সেই ঠিকানাটা কি আপনার মনে আছে? খুব আছে স্যার। একটা কাগজে লিখে দিন। কর্নেল সাহেব, প্লিজ মাফ করবেন, এক গ্লাস শরবত খেয়ে যান, আমার ভুল হয়ে গেছে। কর্নেল হাত তুলে মিষ্টি হাসলেন। পরে 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 হবে মা, আজ চলি। পরদিন সকালে কর্নেলের ফ্ল্যাটের দরজায় ঘন্টা বাজল। ষষ্ঠীচরণ এসে বলল, একে একজন দেখা করতে এসেছেন। পাঠিয়ে দে।
একটু পরেই ভদ্রলোক ঢুকলেন, খুব উদ্বিগ্ন, ব্যস্ত আর উত্তেজিত। কর্নেল বললেন, আসুন মিস্টার ভারদ্বাজ, বসুন। আপনি আমাকে চেনেন? ছবি দেখেছিলাম। হ্যাঁ, বসুন দয়া করে। কি ব্যাপার কর্নেল সরকার? সেলিম ট্রাঙ্ক কল করলো, ওদিকে বম্বে পুলিশ গতকাল স্টেটমেন্ট নিল। আমি বম্বে থেকে রওনা হওয়ার সময় থেকে বম্বে ফেরা অবধি কোথায় কোথায় গেছি, কি করেছি। উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই মিস্টার ভারদ্বাজ। অদ্ভুত ব্যাপার, সেলিমও খুলে কিছু বলেনি, শুধু বলল যদি স্ক্যান্ডালের হাত থেকে বাঁচতে চান অবনীদা, এক্ষুনি কলকাতা এসে কর্নেল সরকারের সঙ্গে দেখা করুন। ও আপনার ঠিকানাও জানিয়েছিল। আমি তো এইমাত্র দমদম এয়ারপোর্ট থেকে সোজা আপনার কাছে চলে এসেছি। সেলিমকে আমি কাল বিকেলে ট্রাঙ্কল করতে বলেছিলাম। কিন্তু ব্যাপারটা কি? 8ই মার্চ বিকেলে ঠিক কটায় আপনি ব্যারাকপুর কুঠিবাড়িতে গিয়েছিলেন? আমি প্লিজ গোপন করবেন না। হ্যাঁ, গিয়েছিলাম। মিলি আমাকে বলেছিল ওই দিন বিকেলে ওখানে যেতে। মিলির সঙ্গে আপনার যোগাযোগ ছিল তাহলে? নেই, বিলকুল নেই, মোটেই না। হঠাৎই বম্বেতে ও চিঠি পেয়েছিলাম, দীর্ঘ চিঠি। রূপেশকে হত্যার ষড়যন্ত্র এবং আদ্যপান্ত সব লিখেছিল। ও নাকি এতদিনে ভুল বুঝতে পেরেছে। তাছাড়া খুব বিপন্ন হয়ে পড়েছে। মাসের পর মাস ওকে ব্ল্যাকমেল করছে একজন। আমি গিয়ে যেন ওকে বাঁচাই। চিঠি পেয়ে খুব মায়া হলো জানেন। ইতিমধ্যে কলকাতা যাওয়ার প্রোগ্রামও ছিল আমার। এলাম, এসে ওর কথা মতো ফোন করলাম। ও একটা জায়গার নাম বলো, ওই দক্ষিণ কলকাতার একটা রেস্তোরাঁ। সেখানে দেখা হলো। খুব কান্নাকাটি করলো। ওকে বাঁচাতে হবে, ওকে ব্ল্যাকমেল করা হচ্ছে অদ্ভুতভাবে। রাইট, এমন আজব ব্ল্যাকমেইলের কথা শোনা যায় না। ওকে ব্ল্যাকমেলারের স্ত্রী সেজে থাকতে বাধ্য করা হচ্ছে, নয়তো ফেরারি আসামিকে তক্ষুনি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আপনি তাহলে জানেন? আমার ধারণা তাই। আপনি এবার বলুন। মিলির মতে এতে একটা সুবিধা অবশ্য তার হচ্ছে। ব্ল্যাকমেলার মিস্টার গুপ্তার আশ্রয় থাকায় পুলিশের দিক থেকে সে নিশ্চিন্ত থাকছে, আর বিনিময়ে বেচারাকে দেহটা ভোগ করতে দিতে হচ্ছে। কিন্তু এ তো বরাবর মানুষ পারে না। ও একটা মুক্তি খুঁজছে। আমি ছাড়া কেউ নাকি ওকে বাঁচাতে পারবে না। যাই হোক, আমিও উদ্বিগ্ন হলাম। আফটার অল অমন চেহারা, শিখিয়ে পড়িয়ে ভবিষ্যতে স্টার করার সম্ভাবনা নিশ্চয়ই ছিল। আমি ভাবতে থাকলাম কি করা যায়। ও আমার হোটেলের ঠিকানা নিল। পরদিন দুপুরে 7 মার্চ ফের ফোন করবে বলল। তারপর ঠিকই ফোন করলো, কিন্তু হঠাৎ নাকি মিস্টার গুপ্তা ওকে ব্যারাকপুর বাগান বাড়িতে নিয়ে যাচ্ছে। অতএব আমি যেন 8 মার্চ বিকেলে ওখানে চুপি চুপি গিয়ে ওর সঙ্গে দেখা করি। মিস্টার গুপ্তা এই সময় কলকাতায় থাকবে। মিলি জানে গুপ্তাকে নাকি ওই দিন বিকেলে কলকাতায় থাকতেই হবে। আপনি তাহলে কথা মতো গেলেন? হ্যাঁ, গেলাম, কিন্তু গেটের কাছে ট্যাক্সি থেকে নামতেই দেখি এদিকের বারান্দায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। মিলি আমাকে উত্তর দিক থেকে ঘুরে যেতে বলেছিল। কঠোরভাবে নিষেধ করেছিল যে কেউ যেন আমাকে না দেখে, কারণ মিলির কাছে কে আসে গুপ্তা তার কড়া খবর রাখতে অভ্যস্ত। সে জানতে পারলে মিলিকে মারধর করবে। অতএব উত্তর দিক ঘুরে ভাঙা পাঁচিল গলিয়ে ঢুকলাম। ঢুকে দরজায় কড়া নাড়লাম, কোনো সাড়া পেলাম না। ঠেলতেই দরজা ফাঁক হলো। তখন ঢুকেও নাম ধরে ডাকলাম। কানের ভুল হতেও পারে, আবছা শব্দে মনে হলো ও আসছে। তখন নিশ্চিন্ত হয়ে বসার ঘরের সোফায় গিয়ে বসলাম। কিন্তু বসে আছি তো আছি। তখন অবাক লাগলো, হঠাৎ দেখি কে একজন সাঁত করে ঘর দিয়ে বেরিয়ে গেল। চেনা মনে হলো। ওই ঘরটায় দেখেছেন নিশ্চয়, একেবারে আলো থাকে না দিনে দুপুরেও। কিন্তু যেমনিও বাইরের দরজার পর্দা তুলল, চিনলাম। তখনই একটা অজানা ভয়ে বুকটা কেঁপে উঠল। এই যে মিস্টার গুপ্তার সেই জুটি। তখন বেডরুমে গিয়ে উঁকি দিলাম। তারপর যা দেখলাম, আমার দম বন্ধ হয়ে গেল। কিন্তু জুতো খুলে রেখে কেন?
পায়ে ওই হালকা স্লিপার ছিল, পা তুলেই বসেছিলাম, সেই অবস্থায় ব্যস্ত হয়ে উঠে গেছি। প্লিজ গোপন করবেন না। মানে মানে আমার সাবকনশিয়াস মনে হয়তো ধারণা হয়েছিল যে কোনো ফাঁদে পড়ে গেছি। নির্ঘাত মিলিকে বেটা খুন করেছে, জাস্ট ইনটিউশন। এই অবস্থায় আমার সতর্ক হওয়া দরকার মনে হয়েছিল। আপনি বুদ্ধিমান মিস্টার ভারদ্বাজ। যাই হোক, গিয়ে দেখলেন দুটি মৃতদেহ পড়ে রয়েছে। হ্যাঁ, সে এক বিভৎস দৃশ্য। আমি জুতো আর পায়ে দিলাম না, পাছে জুতোর ছাপ পড়ে। অমনি বেরিয়ে সেই পাঁচিল ডিঙিয়েই পালালাম। আপনি কিন্তু ওই ঘরে বসে একটা সিগারেট খেয়েছিলেন। হ্যাঁ। দেখুন মিস্টার ভারদ্বাজ, খুনিকে আপনি ছাড়াও আরও দুজন দেখেছিল। তার আসার সময় দেখেছিল, যাবার সময় কিন্তু দেখতে পায়নি আর, কারণ সে পালিয়েছিল সেই ভাঙা পাঁচিলের পথে। তার কাছে একটা গ্লাস ছিল, আপনি দেখেননি নিশ্চয়ই? না, লক্ষ্য করিনি। কিন্তু কেন? পরে বলবো খুন। গ্লাসটা কাল বিকেলে ফরেন্সিক এক্সপার্টরা ভাঙা পাঁচিলের ইঁটের তলায় আবিষ্কার করেছে। আমি কাল সন্ধ্যায় আবার ওখানে গিয়েছিলাম, অবশ্য ছুরিটা পাইনি। কিন্তু আর কারা দেখেছিল বেটাকে? বাহাদুর দারোয়ান আর তার বউ। বাহাদুর তো বউকে ভীষণ ভয় করে। ওর বউ চেপে গিয়েছিল, পাছে পুলিশের হাঙ্গামায় জড়িয়ে পড়ে। কাল ছাপে পড়ে বাহাদুরের বউ সব কবুল করেছে। কিন্তু কর্নেল সরকার, এখনো আমি বুঝতে পারছি না যে কেন কুমার মঙ্গলম খুন করলো গুপ্তা আর মিলিকে। এই ব্যাপারটাকে বলবো এ সার্কেল অফ ব্ল্যাকমেলিং, একটা বৃত্তের মতো। গুপ্তা ব্ল্যাকমেল শুধু মিলিকেই করত না, কুমার মঙ্গলমকেও করত। কারণ রিভলভারটার মালিক ছিল কুমার মঙ্গলম। অস্ত্রটা মিলি শুটিংয়ের জায়গাতেই ফেলে রেখে আসে, তা আপনি নিশ্চয়ই জানেন। রীতিমতো লাইসেন্স ছিল কুমার মঙ্গলমের নামে, তাই তাকেও ফেরার হতে হয়। ঘুঘু প্রকাশ গুপ্তা কিভাবে জানতে পারে যে লোকটা কলকাতায় রয়েছে? সম্ভবত মিলি কুমার মঙ্গলমের সঙ্গে যোগাযোগ রাখত। সেই রহস্য অবশ্য এখন আর জানা কঠিন। যদি কুমার মঙ্গলম কবুল করে তবে অন্য কথা। হ্যালো, এনএস কথা বলছি। কর্নেল, সত্যেন্দ্র বলছি। গুড নিউজ। পাখি ধরেছ? হ্যাঁ হ্যাঁ, চলে আসুন কর্নেল। অবশ্যই। মিস্টার কুমার মঙ্গলমকে তখন বেন্টিং স্ট্রিটের বাড়ি থেকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। বাহাদুর, তার বউ, অবনী ভরদ্বাজ তিনজনেই শনাক্ত করেছে। আনন্দ একসময় এসে শনাক্ত করল। হ্যাঁ, এর কাছ থেকেই প্যাকেট নিয়ে যেত সে। প্যাকেটে থাকত টাকা। কুমার মঙ্গলম কলকাতায় এসে চোরা নার্কোটিক্সের ব্যবসা ধরেছিল। বেশ কামাচ্ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। প্রকাশ গুপ্তার চোখকে সে ফাঁকি দিতে পারেনি। এমন ঢালাও অবাধ চোরা কারবারের জায়গা তো আর কোথাও নেই। টাকার লোভে কুমার মঙ্গলম চলে যেতে পারছিল না। অতএব ঠিক করলো যে গুপ্তাকে সরাতে হবে। তাই সে মিলির সঙ্গে যোগাযোগ করল। মিলি গুপ্তাকে অনেক আগেই জানে মেরে দিতে পারত, সাহস পাচ্ছিল না। এবার দোসর জুটে সাহস পেল। কিন্তু ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে কাজটা করার চেয়ে কোনো নির্জন জায়গা সে খুঁজল। দানিয়েল কুঠি কিনতে চেয়েছিল গুপ্তা নিজে, বড় বউয়ের দৃষ্টির আড়াল হবার জন্য। মিলি প্ল্যানটা কাজে লাগালো। তবে গুপ্তা তড়িঘড়ি বাগানবাড়িতে চলে যাওয়ার কারণ অবনী ভরদ্বাজের আবির্ভাব। মিলির ফোনে ট্যাপ ছিল, গুপ্তা সব টের পেয়েছিল। তাই পটাশিয়াম সাইনাইড কুমার মঙ্গলম দিয়েছিল মিলিকে। গুপ্তা সেদিন টাকা আনতে যাবার কথা ওর কাছে, কিন্তু মনে সন্দেহ, তাই থেকে গেল সেদিনটা, নড়ল না। মিলি ওকে আদর করে মদ দিল। গুপ্তা কিন্তু এদিকটা ভাবেনি কখনো। মদে চুমুক দিয়েই পড়ে গেল। মিলি তখন ছটফট করছে, পালাতে হবে। কুমার মঙ্গলমের অপেক্ষা করছে সে। অবশেষে কুমার মঙ্গলম এলো। লাশের কাছে দাঁড়িয়ে কিন্তু হঠাৎ ভয় হয়ে গেল তার। এটা অদ্ভুত হিউম্যান সাইকোলজি। কুমার মঙ্গলম কোনোদিন মহিলাদের প্রতি আসক্ত ছিল না। একমাত্র
একমাত্র ধ্যান জ্ঞান ছিল টাকা। গুপ্তার লাশের কাছে দাঁড়িয়ে হঠাৎ তার প্রচণ্ড ভয় হলো মিলিকে। এই যুবতী সুন্দরী মেয়েটি টাকার লোভে একদিন নির্দোষ নিরীহ একটি ছেলেকে গুলি করতে পেরেছিল। অক্লেশে গুপ্তাকেও বিষ দিয়ে মারতে পারল। এরপর যদি কেউ ওকে কুমার মঙ্গলমকে খুন করতে বলে, সে চোখ বুজে তাই করবে, একটু হাত কাঁপবে না। অতএব সে তীব্র ঘৃণায় উত্তেজিত হয়ে পড়ল। একটা হঠকারী সিদ্ধান্ত মাত্র। এটা খুবই স্বাভাবিক ছিল ওর পক্ষে। ও সুযোগ খুঁজল। মিলির হাতে তখনও মদের গ্লাস। মিলি নির্বিকার, ওর মতো ঠান্ডা নির্বিকার মেয়ে সচরাচর দেখা যায় না। ও হাসতে হাসতে বলল, এবার তুমি মনের আনন্দে ফিল্ম করতে পারবে। অবনী ভরদ্বাজকে আমি আসতে বলেছি এখানে, ও আসুক। ও খুব প্রভাবশালী লোক, পুলিশকে ম্যানেজ করে দেবে। তারপর আমরা ফিল্ম প্রডিউস করব। তোমার তো অনেক টাকা এখন। কুমার মঙ্গলম অমনি ভরকে গেল আরো। না, এক্ষুনি পালাতে হবে এই ডাইনির হাত থেকে। কিন্তু পালানোর আগে তাকে শেষ করে যেতে হবে। সঙ্গে ছোড়া ছিল, কিন্তু এ কাজে সে আনাড়ি। সে নার্ভও নেই, তখনও চালাকি করল। মেলে মেলে, আমার মনে হচ্ছে কে যেন এসেছে বা আসছে। পায়ের শব্দ পেলাম যেন। দেখে এসো তো, মিস্টার ভারদ্বাজ এলেন নাকি? মিলি ব্যস্ত হয়ে অপেক্ষা করছিল, বেরিয়ে গেল তক্ষুনি। মদের গ্লাসটা রেখে গিয়েছিল মিলি। ছোড়া মারার চেয়ে বিষ প্রয়োগ নিরাপদ, নির্ঝঞ্ঝাট। কুমার মঙ্গলমের পকেটে পটাশিয়াম সাইনাইডের পুড়িয়া ছিল, যা থেকে খানিকটা সে গুপ্তাকে আগে দিয়েছিল। ব্যাস, মিলি ফিরে এসে কেউ আসেনি বলল এবং নির্দ্বিধায় নিজের গ্লাসে চুমুক দিল। বিছানাতে ঢলে পড়ল। বিছানাতে পা ঝুলিয়ে বসে চুমুক দিয়েছিল সে। তারপর কুমার মঙ্গলম ভাবল সে এবার মুক্ত। কিন্তু পাপী নিজের অলক্ষ্যে ফাঁদে গিয়ে পড়ে এবং ধরা দেয়। কর্নেল চুপ করলেন, চুরুট ধরালেন। চলি সত্যেন্দ্র। আস্তে আস্তে বেরিয়ে এসে কর্নেল নীলাদ্রি সরকার রাস্তায় নামলেন। আকাশ দেখলেন। চমৎকার আজ মার্চের সকালবেলাটা। আস্তে আস্তে হাঁটতে থাকলেন। এখন কিছুক্ষণ হাঁটতেই ভালো লাগবে। দ্য স্টোরি হল্টে আজ আপনারা শুনলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা দানিয়েল কুঠির হত্যা রহস্য। কর্নেল নীলাদ্রি সরকারের চরিত্রে শঙ্করী প্রসাদ মিত্র। অন্যান্য চরিত্রে এনামুল, কৌশিক, মলয়, সৌরিন, সায়ন্তন, অভিক, সৌরভ, দীপঙ্কর, ইন্দ্রনীল, শুভদীপ্ত, সায়নী ও বর্ণিশা। পোস্টার ডিজাইন অর্ক চক্রবর্তী, আবহ সায়ন। পরিচালনায় শুভদীপ ও অন্তরা। ধন্যবাদ জানাই স্যার সৈয়দ মুস্তাফা সিরাজের পরিবারের সকল সদস্যকে আমাদের পাশে থাকার জন্য। আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য স্টোরি হল্ট।